অবৈধ কোর্টে আইন বহির্ভূত বিচার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে প্রহসনমূলক, উদ্দেশ্যপ্রণোদিত, ভুয়া এবং রাজনৈতিক চরিতার্থ বাস্তবায়নের জন্য এবং মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে যে রায় দিয়েছেন, সেটা বাংলার জনগণ মানেন না এবং বাংলার জনগণ ঘৃণিতভাবে প্রত্যাহার করেছেন। এখন আমাদের একটু আলোচনা করে আমরা দেখতে চাই, সেটা হলে যে জুলাই হত্যাকাণ্ড, গুম সংক্রান্ত অপরাধের বিচার কি এই বিশেষ আইন মাধ্যমে কি প্রণয়ন করা যায় কি না। এই বিশেষ আইনটি 1973 সালে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের দুই দেশের মধ্যে যুদ্ধ যে সংগঠিত হয়েছিল 1971 সালে, তার জন্য কিন্তু এই ট্রাইব্যুনাল গঠিত করা হয়েছিল। কিন্তু আমার প্রশ্ন হলো যে জুলাইয়ের যে হত্যাকাণ্ড অভিযোগ জননেত্রী শেখ হাসিনাকে দিয়েছে এবং আওয়ামী লীগের যে নেতৃবৃন্দদের দিয়েছে এবং সেনা কর্মকর্তাদের যে গুমের জন্য যে তাদের বিরুদ্ধে যে বিচার করছেন, আসলেই কি এই ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার প্রক্রিয়া করা সম্ভব কি না, এই বিষয়ে আসলে আমরা অনেকে, আমিও যেরকম এই বিষয়ে অত জানি না, কিন্তু যখন পড়তেছিলাম যে বিষয়টা যে আসলেই কি এটা তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তো তখন মনে হলো আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা কি, এটা সম্পর্কে আমাদের সকলেরই কম বেশি আমার মনে হয় ধারণা থাকলে ভালো হয়। কারণ কি, আমি যদি ধারণা থাকে তখন আসলে আমি এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবো। এবং এই আইনের আওতায় আসলে এই যে জুলাইতে যে জঙ্গি হামলা হয়েছে, জঙ্গিবাদরা যে তাদের মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে যে একটি সরকারকে পতন করেছে, তো সেটা কি আসলে বিচার করা যায় না। তো এর জন্য আমরা একটু ফিরে যাই 1973 সনে। এই 73 সনে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা সংগঠিত হয়েছিল, এটা কিসের জন্য সংগঠিত হয়েছিল এবং কি উদ্দেশ্যে এবং কাদের এই আওতায় বিচার করা যাবে। তো আমরা যদি দেখি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটি হলো যে বাংলাদেশ যখন মহান স্বাধীনতা যুদ্ধ হয়েছে 1971 সনে, তখন আন্তর্জাতিক অপরাধসমূহ বিচার করার জন্য এই ট্রাইব্যুনালটা গঠিত হয় এবং এই ট্রাইব্যুনালের আওতায় বিচার করা যাবে সেটা হলো যারা যুদ্ধ অপরাধী, যারা মানবতা অপরাধী, যারা গণহত্যা করেছে এবং যারা দেশের শান্তি বিনষ্ট করার জন্য অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে এর বিচার প্রক্রিয়া করা যাবে। এটা একেবারে সুন্দর করে লেখা আছে এখানে, কিন্তু এর বাইরে আর কোনো বিষয়ে এখানে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা যাবে না। তো এই ট্রাইব্যুনালটা 1971 সনে যে যারা মানবতা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে করা হয়েছে। কিন্তু যখন আমাদের অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবাইকে সাধারণ ক্ষমা করে দেয়, তখন এই ট্রাইব্যুনালের কাজ তখন বন্ধ হয়ে যায়। কিন্তু 2008 সালে আমরা দেখেছি বাংলাদেশ আওয়ামী লীগ যখন নির্বাচন করেছে, নির্বাচনী ইস্তিহারে তারা জনগণকে যে ম্যান্ডেট দিয়েছিল এবং কথা দিয়েছিল যে আমরা যদি ক্ষমতায় আসতে পারি তাহলে এই যুদ্ধ অপরাধীদের আমরা বিচার করব, এই মানবতা অপরাধীদের বিচার করব। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসার পর 2009 সালে জাতীয় সংসদে 29শে জানুয়ারি তারা বিল উত্থাপন করে। বিল উত্থাপন করার পরে সর্বসম্মতি করে এই বিলটি গৃহীত হয় এবং 2010 সালে 25শে মার্চে এই ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম প্রক্রিয়া শুরু করে। এখন আমার প্রশ্ন হলো যে একটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, যেটা দুই দেশের মধ্যে যখন কোনো অপরাধ সংগঠিত হয়, যুদ্ধ সংগঠিত হয়, তখন এই ট্রাইব্যুনালের মাধ্যমে আসলে বিচার প্রক্রিয়া করা যাবে। এখন আমরা একটু দেখি জুলাই যে আপনার আন্দোলনের কথা বলেন বা জঙ্গিবাদের কথা বলেন, যে আসলেই কি জুলাই জঙ্গিবাদের আন্দোলন এখান থেকে আমরা বিচার করতে পারবো কি না। তো সেই ক্ষেত্রে জুলাইতে যে আন্দোলনটা সংগঠিত হয়েছে সেটা তো একটা সেফ মেটিকুলাস ডিজাইন। এটা সুদি ইউনুস সে কিন্তু আমেরিকাতে বসে সে নিজে প্রাউড করে বলেছে যে জুলাইতে যে আন্দোলনটা হয়েছে সেটা মেটিকুলাস ডিজাইনেরই একটা পার্ট
এই মেটিকুলাস ডিজাইনের নেতৃত্বও দিয়েছিলেন মাহফুজ নামে তার যে তথ্য উপদেষ্টা, তিনি হচ্ছে নেতৃত্ব দিয়েছিলেন। তাহলে একটি দেশের মধ্যে যখন একটা সংগঠিত হচ্ছে আপনার হত্যাকাণ্ড বলেন, গুম বলেন, তো সেটা কি আসলে এই আইনের আওতায় করা যায়? কারণ আইনটাই তো হচ্ছে আন্তর্জাতিক অপরাধ যে সংগঠিত হয় সেখান থেকে সেটাকে হচ্ছে বিচার করার জন্য আসলে এই আইনটা করা। তো সেই ক্ষেত্রে এখানেই তো প্রথমেই হয়ে যায় যে আসলে এই আইনের আওতায় কিন্তু এই বিচার প্রক্রিয়া হচ্ছে প্রণয়ন করা যাবে না। এখন আমরা যদি আর একটু বিশ্লেষণ করতে যেয়ে আমরা এখানে দেখেছি যে আপনি বিডি নিউজে একজন আইন বিশেষজ্ঞ এবং হচ্ছে যিনি রাজনৈতিক বিশ্লেষণ, তার একটি লেখা আমি পড়তে যেয়ে আমি দেখলাম তিনি লিখেছেন যে ওনার নাম হচ্ছে আপনার গোলাম হোসেন। উনি লিখেছেন যে এই যে আইনটা, এই আইনের আওতায় কি আসলেই এই জুলাই যে হত্যাকাণ্ড হয়েছে বা গুম হয়েছে এটা কি করতে পারবেন? তো উনিই আবার এই প্রশ্ন করে উনিই আবার উত্তর দিয়েছেন, না, এটা করতে পারবে না। এই আইন প্রণয়নের ক্ষমতা রয়েছে শুধু সংসদের। এখন দেশের সংসদ তো অকার্যত, তাহলে এই আইন কোথায়, কখন, কিভাবে প্রণয়ন করা হলো? আমরা কিন্তু সকল দেশবাসী আমরা জানি আমাদের কিন্তু সংসদ এখন অকার্যকর। তাহলে আমাদের প্রশ্ন হলো, তাহলে এই আইনটা কোথায় আপনার হলো এবং কখন হলো এবং কিভাবে হলো, এটা হচ্ছে জাতির জিজ্ঞাসা। তো তাহলে এই বিচার প্রক্রিয়া তাহলে চললো কিভাবে? এটা উনি হাসান সাহেব এবং উনি জিজ্ঞাসাই করলো যে এই বিচার প্রক্রিয়া তাহলে চললো কীভাবে? আমরা তো জানি যে সংসদ এখন অকার্যকর, তাহলে সংসদ অকার্যকর হলে কীভাবে? এখানে তো কোনো আপনার ক্ষমতা পুনর্নয়নের মাধ্যমে বা কোনো অধ্যাদেশ জারি করতে পারবে না। হ্যাঁ, এখন এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালটা ওনারা যেটা করলো যে একটা অধ্যাদেশ জারি করলো, কিন্তু অধ্যাদেশ কি আসলে আইন? অধ্যাদেশ কিন্তু আসলে আইন না। অধ্যাদেশ তখনই আইন হতে পারে যখন হচ্ছে এই অধ্যাদেশটা হচ্ছে আপনার সংসদে হচ্ছে প্রণীত হয় এবং সর্বসম্মতিক্রমে আইন হতে পারে। কিন্তু এই অধ্যাদেশ কিন্তু কখনো আইন না, এটি একটি খণ্ডকালীন নির্বাহী আদেশ মাত্র। এবং এই আদেশ এবং আইনের তথাকথিত বিচারের মতো অধ্যাদেশের আওতায় কোনো হত্যা, গুম বিচার হতে পারে না। অধ্যাদেশ এবং কার্যনির্বাহী আদেশ আইনের পরিবর্তিত নাও হতে পারে। তাহলে নির্দিষ্ট সময় পরে এই অধ্যাদেশ কিন্তু অটোমেটিক্যালি হচ্ছে আপনার বাতিল হয়ে যায়। কিন্তু আমার প্রশ্ন হলো, তাইলে একটি অধ্যাদেশকে কার্যনির্বাহী আদেশে কিভাবে এত বড় একটি বিচার প্রক্রিয়া তারা পরিচালনা করতে পারে? এবং দেখেন, এটা কিন্তু অবৈধ কোর্ট, কারণ কোর্টের কিন্তু বৈধতা নাই এবং এখানে কোনো আইনও নাই। এখন বাংলাদেশে আমরা যেটা হচ্ছে যে আমরা যা খুশি তাই করতে পারি, তাই তারা সবাই সব কিছু করতেছে, বাট আসলে এটা তো সম্ভব না। এটা বাংলার জনগণ মেনে নেবে না। এখন যেটা হলো, তাদেরকে আমরা বাংলা জনগণের পক্ষ থেকে বলা যে এই বিচারিক প্রক্রিয়া বন্ধ করার জন্য এবং এই রায় বন্ধ করার জন্য। কারণ রিট যখন করা হবে তখন কিন্তু এই কোর্টও মানবে না, কোর্টও যেহেতু সঠিক নেই সেহেতু কোর্টও মানবে না এবং বিচার প্রক্রিয়াও ভণ্ডুল হবে বা বন্ধ হয়ে যাবে। সো এটা আপনার এখানে যারা আছেন বিচারক, এখানে যারা আছেন চিফ প্রসিকিউটর, প্রত্যেককে আমাদের জনগণের পক্ষ থেকে জানানো যে এই বিচার প্রক্রিয়াটা বন্ধ করা, কারণ একটা দেশের আইন ব্যবস্থাকে তারা এভাবে কলঙ্কিত করতে পারে না। আরও সবচেয়ে মজার বিষয় যেটা হলো, আপনারা দেখেছেন যে 1973 সালে যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচার প্রক্রিয়া 2010 সালে হয়েছে, তখন কিন্তু জামাতের পক্ষ হয়ে এখন যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, তিনি কিন্তু আইনজীবী হিসেবে কাজ করেছেন। তাহলে একটা কি ঘটনা দেখেন, যে এখানে বিচারক হচ্ছে জামাত, এখানে চিফ প্রসিকিউটর জামাত, এখানে আসামি পক্ষ জামাত, এখানে বাদী পক্ষ জামাত। তাহলে জামাতেই যদি সব হয়,
তাহলে আসলে এই বিচার প্রক্রিয়া আমরা ধরেই নিলাম যে একটা ভুয়া কোর্টে কোনো ভিত্তি নাই, সেখানে হচ্ছে এই ভুয়া বিচার করেছে। কিন্তু তারপরও নিজেদের বিবেক, নিজেদের বোধ থেকে সব এভাবে হয় যে আমরা বাংলাদেশের জনগণ আসলে ব্লাইন্ড, আমরা কিছু জানি না, আমরা কিছু বুঝি না, ওরা যা কিছু করবে সেটা আমাদেরকে মেনে নিতে হবে। কিন্তু না, আমরা বাংলার জনগণ সেটা মেনে নিতে পারি না। কারণ কি, এখানে আমাদের বিচার ব্যবস্থাকে এভাবে কুলুষিত এবং কলঙ্কিত করা যাবে না। এটা বাংলার ইতিহাসে একটি কলঙ্কিত অধ্যায়, যে বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করা হয়েছে। এবং এই কলঙ্ক থেকে মুক্ত করার জন্য জননেত্রী শেখ হাসিনার উপর থেকে এই রায় উইথড্র করে, যাতে করে সঠিকভাবে এবং যেটা ন্যায়ের বিচার করার জন্য আমরা বিচার ব্যবস্থার কাছে অনুরোধ করব। সবাইকে ধন্যবাদ।